একটু আস্তে হাঁটো না আদর্শ, আমি তোমার সাথে দৌড়ে পারছি না তো। সে হারিয়ে যাওয়ার পরে জীবনের চারটা বসন্তের আগমন ঘটেছে। অবহেলা, অনাদরে, রংহীনভাবেই সে বসন্ত বিদায়ও নিয়েছে আদর্শের জীবন থেকে। তবুও আজও কেন যেন সেই আগের মতোই ছেলেটার কর্ণের নিকট বেজে ওঠে এই বাক্যটি। বাক্যটা আর কি উপস্থাপিতভাবে কখনো শোনা হবে? হবে না আদর্শের। সে হারিয়ে গেল। আদর্শ নিজের ভুল বুঝতে পারল। নিজের প্রথম অনুভূতির তাড়নায় দিশেহারা হলো। খুব করে চাইলো মেয়েটা আবার ফিরে আসুক, অথচ সে আর ফিরে এলো না। আর তার চঞ্চলতায় মুখরিত করলো না আদর্শের রংহীন জীবনটাকে। আচ্ছা, সে কি জানে এখনো তার পথ চেয়ে তার অপেক্ষায় প্রহর গুনছে আদর্শ? হয়তো সে জানে না, জানবে কিভাবে? সে তো সে আদর্শের কিশোর বয়সে করা ভুলটাকেই নিয়ে নিজের অভিমানে হারিয়ে গেল দূরে, বহু দূরে। অভিমান ভেঙে মেয়েটা ফিরবে তো? আদর্শের হৃদয় কম্পিত হলো। নিজ মনকে নিজে বুঝালো সে ফিরবে, ফিরতে তাকে হবেই। আদর্শের এই উত্তপ্ত হৃদয়ে একটু শান্তি দিতে হলেও যে তাকে ফিরতেই হবে আদর্শের কাছে। আবারও তার সাথে ঝগড়া করতে হবে। মেয়েটার চঞ্চলতায় আদর্শকেও চঞ্চল করে তুলতে হবে। আচ্ছা, মেয়েটা এখন দেখতে কেমন হয়েছে? তাকে আদর্শ দেখেছিল সেই কিশোরী বয়সে, এখন নিশ্চয় বড় হয়েছে। হ্যাংলা পাতলা শরীরটা প্রাপ্তবয়স্কা নারীর দেহে রূপান্তরিত হয়েছে। তাকে দেখলেই কি এখন চিনে নেওয়া যাবে? আচ্ছা, মেয়েটা কি এখনো তার চুলগুলো উপরে তুলে ঝুঁটি বাঁধে? নিজ মনে কথাটা ভেবে আবারও নিজেই হাসলো আদর্শ। তখন না হয় কিশোরী ছিল বলে চুলে ঝুঁটি বাঁধত, এখন তো সে প্রাপ্তবয়স্ক এক নারী, এখন কেন চুলে ঝুঁটি বাঁধবে? অদ্ভুত সব চিন্তা ভাবনা তার মাথার মধ্যে আসে কোথা থেকে? আদর্শ নিজ মনে নিজের প্রেয়সী স্মৃতিচারণ করতে করতেই আনমনে হাঁটছিল মেডিকেল কলেজ ক্যাম্পাসে। হঠাৎ করে কোথা থেকে একটা মেয়ে এসে পড়লো তার গায়ের উপর। মুহূর্তেই সুন্দর মেজাজটা চটে গেল আদর্শের। কিছু বলার আগেই মেয়েটা দূরে সরে গেল তার থেকে। ব্যস্ত হয়ে বলল, দুঃখিত দুঃখিত, আমি বুঝতে পারিনি। এই পর্যন্ত যাই ঠিক ছিল, কিন্তু যখনই আদর্শ নিজের শরীরে জড়ানো শুভ্র অ্যাপ্রনটার পানে তাকালো, বিগড়ানো মেজাজটা বিগড়ে আসমানে পৌঁছালো যেন। তার শুভ্র অ্যাপ্রনটার বক্ষের কাছে কলমের কালির ছোপ ছোপ দাগ স্পষ্ট। আদর্শ সব সহ্য করতে পারে, কিন্তু তার শখের কিংবা স্বপ্নের কিছু কেউ নষ্ট করলে একদম সহ্য করতে পারে না। এই অ্যাপ্রনটাও তার স্বপ্নেরই একটি অংশ। ছোট্টবেলা থেকেই ডাক্তার হওয়ার স্বপ্ন ছিল আদর্শের। মায়ের মুখে শুনেছে আদর্শের মুখে যখন বুলি ফুটতে শুরু হয়েছে, তখন থেকেই কেউ যদি জিজ্ঞেস করতো, বড় হয়ে কি হতে চাও তুমি বাবা? আদর্শ কোনো কিছু না বুঝেই সগর্বে উত্তর দিত, ডাক্তার। বহু চেষ্টা এবং পরিশ্রমের বিনিময়ে শেষ পর্যন্ত ঢাকা মেডিকেলে চান্স পেয়েছে আদর্শ। শরীরে ভবিষ্যৎ ডাক্তারের তকমাটা অবশেষে অর্জন করতে পেরেছে। কিন্তু এটা কি হলো? তার প্রথম অ্যাপ্রনটা এভাবে নষ্ট করে দিল এই অপরিচিত মেয়েটা। মেডিকেল কলেজে ভর্তি হয়েছে মাত্র কয়েকদিন, এটাই তার প্রথম অ্যাপ্রন। প্রথম জিনিসটার প্রতি বরাবরই অনুভূতি হয় প্রখর। আর সেই অ্যাপ্রনে কিনা কালিমা ল্যাপল করলো এক নারী। আদর্শ অগ্নি দৃষ্টিতে তাকালো সম্মুখে উপস্থিত মেয়েটার পানে। মেয়েটার হাতেও কলমের কালি লেগে আছে। এই মেয়ের হাত দ্বারাই যে তার শুভ্র রঙা অ্যাপ্রনটা নষ্ট হয়েছে, আর কোনো সন্দেহ রইল না তাতে। আদর্শ বাজখাই কণ্ঠে ধমকে উঠল, দাঁতে দাঁত চেপে বলল, এই মেয়ে, কি করলে? কি দেখে শুনে হাঁটতে পারো না নাকি? পুরুষ মানুষ দেখলেই ধাক্কা খেতে ইচ্ছে হয়? মৌনতার মেজাজ গরম হলো কিছুটা। সেও এবারের ব্যাচের মেডিকেল কলেজে পড়ার সুযোগ পেয়েছে। ভর্তি নতুন নতুন স্থানে আসা, বাসা নেওয়া, সব মিলিয়ে কয়েকটা দিন ঠিকভাবে ক্লাস করে উঠতে পারেনি মেয়েটা। আজ এক প্রকার প্রথম ক্লাস ছিল তার। কতদিনের পরিশ্রম, কত চেষ্টার ফল আজ সে পেয়েছে। কিন্তু কপাল খারাপ, ক্লাসে ঢুকে ব্যাগ খুলে কলম হাতে নিতেই হাত কালিতে মাখামাখি। কলমের পিছনের অংশ থেকে কালি বের হয়েছে। এদিকে একটু পরেই ক্লাস শুরু হবে, তাই তাড়াহুড়ো করে এই ওয়াশরুমের দিকে ছুটছিল হাত ধুতে। কিন্তু মাঝপথে এই ব্যক্তির সাথে ধাক্কা। ফলস্বরূপ হাতে লেগে গেছে ছেলেটার বক্ষে। যদিও এই ধাক্কা লাগাটাতে দুজনের কারোরই দোষ নেই, অসাবধানতা বশতই লেগে গেছে। তবুও ভদ্রতার খাতিরে মৌনতা দুঃখিত বলেছে। কিন্তু এই ছেলেটা তাকে অপমান করতে মরিয়া হয়ে উঠল। কি বলল? পুরুষ মানুষ দেখলেই তার ধাক্কা খেতে ইচ্ছে হয়? কত বড় সাহসের! দাঁতে দাঁত চাপলো মৌনতা, কটমট করে বলল, তা তো আপনিও দেখে শুনে হাঁটতে পারেন, তাই না?
নাকি আপনারও মেয়ে মানুষ দেখলেই ধাক্কা খেতে ইচ্ছে হয়? এই মেয়ে, কি বললে তুমি? মৌনতা মুখ বাঁকালো, ভেঙচি কেটে বলল, কেন শুনতে পাননি আপনি? কানের সমস্যা আপনার, কানের ডাক্তার দেখান। না পারলে আমাকে বলবেন। এটা মেডিকেল কলেজ তো, আমি স্যারদের সাথে কথা বলে আপনার জন্য কানের ডাক্তারের ব্যবস্থা করে দিব। আদর্শ দাঁতে দাঁত চাপলো, হিসিয়ে বলল, কি বললে তুমি? আমার কানে সমস্যা? তাহলে তোমার চোখে সমস্যা। চোখের ডাক্তার দেখাও। রাস্তায় হাঁটার সময় এর ওর গায়ে লাফিয়ে পড়ো? আচ্ছা দেখাবো, সাথে আপনাকেও নিয়ে যাব। আপনারও তো চোখের সমস্যা, নয়তো আমি আপনার গায়ে লাফিয়ে পড়ার আগেই আপনি সরে যেতেন, তাই না? আদর্শ চোখ ছোট ছোট করে তাকালো মৌনতার পানে, থমথমে কণ্ঠে শুধালো, তুমি কি বলতে চাইছো? আপনি যেটা বুঝেছেন তাই বলতে চাইছি। তুমি মেয়ে তো দেখছি ভারী বেয়াদব। আপনার থেকে কম। আদর্শ রেগে মেগে আরো কিছু কথা শোনাতে চাইলো, কিন্তু পারল না। তার আগেই সেখানে উপস্থিত হলো মেহেদি আর রিয়াদ, আদর্শের বন্ধু তারা। ভাগ্যক্রমে তারা 3 বন্ধুই সুযোগ পেয়েছে মেডিকেলে। অবশ্য বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় ভালো শিক্ষার্থীদের সাথে ভালো শিক্ষার্থীরাই বন্ধুত্ব করে, আর খারাপদের সাথে খারাপরাই। সে অনুপাতে তারা 3 জনই ভালো ছাত্র ছিল। রিয়াদ এবং মেহেদি এগিয়ে এলো আদর্শের পানে। রিয়াদ আদর্শকে তাড়া দিয়ে বলে, কিরে, তুই এখানে এখনো দাঁড়িয়ে আছিস কেন? ওদিকে যে আমাদের ক্লাস শুরু হয়ে গেল বলে। কথাগুলো বলতে বলতেই তাদের 2 বন্ধু নজর পড়লো আদর্শের অ্যাপ্রনে। অবাক হলো দুজনেই। যে ছেলে সদা সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন, তার অ্যাপ্রনে কিনা কালি। মেহেদি অবাক সুরেই বলল, কি ভাই, তোর ফোনের এই অবস্থা কেন? আদর্শ উত্তর দিল না। কোনো বন্ধুর দিক থেকে দৃষ্টি ঘুরিয়ে তাকালো সম্মুখ পানে, কিন্তু এ কি, মেয়েটা কোথায়? এখানে তো ছিল। নিশ্চয়ই রিয়াদ আর মেহেদির কথোপকথনের সুযোগ নিয়ে পালিয়েছে। এটাকে তো সে দেখে নিবে। মুখ আর পোশাক দেখে যতদূর মনে হলো প্রথম বর্ষ, মানে তারই ক্লাসের। এর প্রতিশোধ তো নিবেই সে। দিনের মধ্যভাগ, সকালে সূর্যটা ঘুরতে ঘুরতে মাথার উপরে এসে জানান দিচ্ছে দুপুরের সময়। মৌনতার ক্লাস শেষ হলো মাত্রই। বই খাতা গুছিয়ে ক্লাস থেকে বেরিয়ে আসতেই উদ্যত হলো সে। হঠাৎ পেছন থেকে কারো ডাকে থমকে দাঁড়ালো মেয়েটা। পেছন ফিরে দেখলো ফর্সা চিপচিপে গড়নের একটি মেয়ে হাস্যজ্জ্বল মুখে এগিয়ে আসছে তার পানেই। কিঞ্চিত সময়ের ব্যবধানে মেয়েটি এগিয়ে এসে দাঁড়ালো মৌনতার মুখোমুখি। অধরে হাসি ফুটিয়ে বলল, তুমি মৌনতা জামান না? মৌনতা খানিকটা অবাক হলো। এই মেয়ে তাকে কিভাবে চিনে, আবার ওর নামও জানে? মৌনতা অবাক সুরেই প্রশ্ন করলো, হ্যাঁ, কিন্তু তুমি? আমি পিউ, তোমাদের পাশের বাসায় আমার আন্টি থাকেন। ওনার বাসায় গিয়ে তোমাকে দেখেছিলাম আমি। মৌনতার ওষ্ঠে হাসি ফুটে উঠল এবার। উৎফুল্ল কণ্ঠে বলল, তুমি রহিমা আন্টির বোনের মেয়ে? উনি বলেছিলেন ওনার বোনের মেয়েও নাকি আমার সাথেই মেডিকেলের চান্স পেয়েছে। কি উপর নিচ মাথা ঝাঁকালো, মুখে বলল, হ্যাঁ, আমি রহিমা আন্টিরই বোনের মেয়ে। যাক, ভালোই হলো। এখানে এসে তো অন্তত পরিচিত কাউকে পেলাম, নয়তো আমি ভেবেছিলাম বান্ধবীহীনা কয়েকদিন দেবদাস হয়ে কাটাতে হবে আমাকে। মৌনতার কথা বলার ভঙ্গিতে হেসে ফেললো পিহু। হেসেই বলল, তুমি তো ভারী মজার মানুষ। মৌনতাও হাসলো পিউর কথার প্রেক্ষিতে। দুজন নিজেদের মধ্যে আরো আলাপচারিতা বাড়াতে বাড়াতে বেরিয়ে এলো ক্লাসরুম থেকে। ক্লাসের বাইরে পা রাখতে হঠাৎ মৌনতার মুখের উপর একটা কাপড় উড়ে এসে পড়লো। হকচকিয়ে গেল মেয়েটা। মুখের উপর থেকে দ্রুত কাপড় সরিয়ে তাকালো সেদিকে। একটা শুভ্র রঙের অ্যাপ্রন চোখে পড়লো তার। মৌনতা চোখ তুলে সম্মুখে তাকালো। সকালে সেই বয়রা ছেলেটা দাঁড়ানো সামনেই। এর মানে এই বয়রাটাই তার মুখের উপর অ্যাপ্রনটা ছুঁড়ে মেরেছে। মেজাজটা আবার বিগড়ে গেল মৌনতার। দাঁতে দাঁত চেপে বলল, এটা ছুঁড়ে মেরেছেন কেন আমার দিকে? আদর্শ নিজের 2 হাত 2 পকেটে গুজালো, নির্বিকার ভঙ্গিতে বলল, সুন্দর করে দাগ তুলে ধুয়ে শুকিয়ে নিয়ে এসো। ভ্রু কুচকালো মৌনতা। কপালে ভাঁজ ফেলে প্রশ্ন করলো, আপনার অ্যাপ্রন আমি ধুতে যাব কেন? আশ্চর্য। কারণ অ্যাপ্রনটা তুমি নষ্ট করেছো। তার পরিবর্তে আপনি আমাকে কথা শুনিয়েছেন। কথা তো তুমিও আমাকে শুনিয়েছো। এখন মানে মানে করে আমার অ্যাপ্রন পরিষ্কার করে ঝকঝক তকতক করে নিয়ে এসো। মৌনতা হাতে ধরে রাখা অ্যাপ্রনটা ছুঁড়ে মারলো আদর্শর মুখ বরাবর। ক্রোধিত কণ্ঠে বলল, পারবো না আমি। আদর্শ ধরলো নিজের অ্যাপ্রনটা, বাঁকা হেসে বলল, তুমি নিশ্চিত পারবে না? 100% নিশ্চিত। আদর্শ যেন এই ক্ষণেরই অপেক্ষায় ছিল। উষ্টে শয়তানি হাসি ফুটিয়ে তুলে পকেট থেকে একটা কলম বের করে
কলমের মাথা ভেঙে কালি ছুঁড়ে মারলো মৌনতার দিকে। মৌনতা কিছু বুঝে ওঠার আগে কালিতে মাখামাখি। পরনের পোশাকের সাথে সাথে মুখের কিছু অংশেও কালির ছিটা লেগে গেছে। হতবাক হয়ে পড়লো মেয়েটা। এটা কি হলো? হতবাক স্বরেই মৌনতা প্রশ্ন করলো। এটা কি করলেন আপনি? আদর্শ পিছনে ঘুরে হাঁটা ধরলো উল্টো দিকে। হাঁটতে হাঁটতেই বলল। হিসেব বরাবর। কলেজ থেকে বেরিয়েই বাড়িতে গেল আদর্শ। কারোর সাথে কোনো বাক্য বিনিময় না করেই সোজা ঢুকলো ওয়াশরুমে। হাতে ধরে রাখা অ্যাপ্রনটা ভেজালো পানিতে। বক্ষের কাজটায় যেখানে কালো কালি লেপটানো, সেখানে সাবান ব্যবহার করে ঘষতে শুরু করলো দুহাত দ্বারা। এটা তার মেডিকেল কলেজে জীবনের প্রথম অ্যাপ্রন, প্রথম অনুভূতি। আর কোথাকার কোন মেয়ে সে কিনা নষ্ট করে দিল। ক্রোধে ফুঁসতে ফুঁসতে আরো জোরে জোরে ঘষতে শুরু করলো অ্যাপ্রনটা। হঠাৎ হাত দুটো থেমে গেল আদর্শের। বক্ষস্থল কম্পিত হলো খুব করে। সেই চেনা কণ্ঠেশ্বর, সেই চেনা ভঙ্গিমা, কথায় কথায় কপাল কুচকানো। শুধুমাত্র শারীরিক কাঠামোই একটু ভিন্নতা। হ্যাংলা পাতলা কিশোরী দেহের পরিবর্তে সেখানে এখন স্থান করে নিয়েছে এক প্রাপ্তবয়স্কা নারীর দেহ গঠন। গায়ের রংটা একটু উজ্জ্বল এখন। বয়সের পরিবর্তনে কারো দেহে এইটুকু পরিবর্তন আসা কি খুব স্বাভাবিক নয়? এই মেয়েটা কি তবে আদর্শের সেই কৈশোরকালের চিত্তহরণী? আদর্শ অস্থির হলো। অস্ফুট স্বরে কণ্ঠভেদ করে বেরিয়ে এলো। মৌনতা। আচ্ছা, মেয়েটার চোখ দুটো কেমন ছিল? তার মৌনতার মতো ছিল তো? আর ওষ্ঠ, নাকি তারও পরিবর্তন ঘটেছে? হঠাৎ স্বপ্নে মোড়ানো শখের অ্যাপ্রনটা নষ্ট হওয়ায় হৃদয়ের এতটা ক্রোধ জন্ম হয়েছিল যে ক্রোধে উন্মাদ হয়ে সম্মুখের মানবীকে ততটা খেয়াল করাই হয়নি। আদর্শের এই একটা দোষ, রাগ উঠলেই তাই জ্ঞান শূন্য হয়ে পড়ে সে, কোনো দিকে খেয়াল থাকে না। কিন্তু আজ কেন সে খেয়াল করলো না? কেন? এটাই যদি তার চিত্তহরণী হয়ে থাকে তবে? না, সে একবার নিজের প্রিয়তমাকে হারিয়ে যে শাস্তি পেয়েছে আর সে শাস্তি পেতে চায় না, কিছুতেই না। মেয়েটা কি এখনো কলেজে আছে? হয়তো নেই। পরক্ষণে আদর্শের মনে উঠল থাকতেও তো পারে। হাতের অ্যাপ্রনটা ওয়াশরুমে ফেলেই বেরিয়ে এলো আদর্শ। অধৈর্য অস্থির ভঙ্গিতে আবারও ছুটল কলেজের উদ্দেশ্যে। কলেজ শেষে এক প্রকার তড়িঘড়ি করেই বাড়ি ফিরল মৌনতা। মুখে কালি নিয়ে কি আর কলেজ থাকা যায়? যদিও কলেজেই মুখে লেগে থাকা ছিটে ছিটে কালির বিন্দু পানি দ্বারা ধৌত করার চেষ্টা সে করেছে, তাতে লাভের লাভ কিছুই হয়নি। কালি ওঠেনি। সাবান ছাড়া কি আর কলমের কালি ওঠে? আর কলেজের ওয়াশরুমে রাখা সাবানটা যাচ্ছে তাই অবস্থা। ছি, ওটা তো হাত দিয়ে ধরতেই গা ঘিন ঘিন করে ওঠে, আর মুখে লাগানো। বিরক্তিতে চোখ মুখ কুচকে বাসার কলিং বেল বাজালো মৌনতা। মিনিট খানিক পরেই দরজা খুলে গেল। দরজা সম্মুখে দৃশ্যমান হলো অল্প বয়সী রূপসী একজন নারীর। ওষ্ঠে তার মন জুড়ানো হাসি। মৌনতাকে অবস্থায় দেখে সে হাসি গায়েব হয়ে গেল। অবাক কণ্ঠে সে বলল, এ কি ননদিনী, তোমার এই অবস্থা কেন? মৌনতা ঘরের ভেতর প্রবেশ করতে করতে জবাব দিল, আর বলো না ভাবি, একটা বদমাইশ ছেলে কলমের কালি ছুঁড়ে দিয়েছে আমার দিকে। দুষ্ট হাসলো মৌনতার ভাবি সুমা। রসিকতার সুরে বলল, বাবা, প্রথম দিন কলেজে গিয়েই আমার ননদিনীর বদমাইশ ছেলের থাপ্পড়ে পড়লো শেষ পর্যন্ত। মৌনতা বিরক্ত হলো। বিরক্তি ভরা কণ্ঠে বলল, মজা করো না তো ভাবি, আমি এমনি ক্লাস করতে করতে আজ ক্লান্ত। সুমা মিষ্টি হাসলো। ঠান্ডা কণ্ঠে বলল, আচ্ছা যাও ননদিনী, ফ্রেশ হয়ে এসো, আমি খাবার দিচ্ছি তোমার। মৌনতার কথা বাড়ালো না। লম্বা লম্বা পায়ে হেঁটে গেল নিজ কক্ষে। ব্যাগটা রাখলো বিছানার উপর। একটু হেঁটে গিয়েই দাঁড়ালো বারান্দায়। এ বাড়িতে তারা ভাড়া এসেছে অল্প কিছুদিন। জন্মের সময় মাকে হারিয়েছিল মৌনতা। একদিকে সে পৃথিবীর আলো দেখেছিল, আর অন্যদিকে তার মা অন্ধকার জগতে তলিয়ে গিয়েছিল। তারপর তার বাবা সালাম সাহেব আর বিয়ে করেনি। লোকটার ভয় ছিল হয়তো সৎ মা যদি এসে মৌনতা এবং তার বড় ভাই মামুনের উপর অত্যাচার করে। আর তাছাড়া সালাম সাহেব তার স্ত্রীকেও ভালোবাসতেন ভীষণ। স্ত্রীর অবর্তমানেও তার স্থানে অন্য কোনো নারীর আগমনের কথা কল্পনাতেও আনতে পারেননি তিনি। মৌনতা ছোটবেলা থেকে বাবা আর ভাইয়ের হাতেই মানুষ। বাবা চাকরি সূত্রে বিভিন্ন স্থানে ঘুরেছে, তার সাথে ঘুরেছে মৌনতা এবং মামুনও। দরকার হয় নিজের দুই ছেলে মেয়েকে দেখাশোনা করার জন্য সালাম সাহেব আয়া রেখেছেন। আবার কখনো কখনো তার মাকে এনে রেখেছেন, তবুও নিজের ছেলে মেয়েদের কাজ ছাড়া করেননি। অন্য আত্মীয় স্বজনের উপর ফেলে রাখেননি। যদি পরে তারা বিরক্ত হয়, তার ছেলে মেয়েকে কথা শোনায় বা আঘাত করে। ছেলে মেয়ে দুটোকে যে বড্ড ভালোবাসেন তিনি।
দুজনেই তো তার একমাত্র বেঁচে থাকার অবলম্বন। সময় গড়ালো, সালাম সাহেব অবসরও নিলেন। তারপর অবশ্য তারা সবাই গ্রামে চলে গিয়েছিলেন। কিন্তু এই মৌনতার মেডিকেলে পড়ার সুযোগ আসায় আবার শহরে এলেন তারা। মৌনতাও বহুদিন পর ফিরে এলো তার সেই চিরচেনা শহরে, যেখান থেকে তার প্রথম অনুভূতির ডাক এসেছিল। প্রথম প্রেম করা নেড়েছিল হৃদয়ের গহীনে। ভাগ্যের কি পরিহাস, চেনা শহরটাতে আসতে না আসতেই চেনা মানুষের দেখা। মৌনতার চিনতে একটু ভুল হয়নি মানুষটাকে, যাকে ঘিরে মেয়েটার প্রথম অনুভূতি, প্রথম প্রথম হৃদয় ভাঙার দহন, প্রথম কিশোরী মনের দহন। তাকে বলা কি এতটাই সহজ? মানুষটা যদিও আগের মতো নেই, কিশোর বয়সের হ্যাংলা পাতলা দেহটা এখন উপনীত হয়েছে শক্তপোক্ত পুরুষালী দেহের গঠনে। মসৃণ গাল দুটো স্থান করে নিয়েছে কালো চাপ দাড়ি, কিন্তু চোখ দুটো সে আগের মতোই রয়ে গেছে। মুখের আদলটাও কিশোর থেকে পুরুষালী আদলে উপনীত হয়েছে। তবুও চিনে নিয়েছে মৌনতা। আগের তুলনায় ঝগড়াও শিখেছে। আগে তো মৌনতা সারাদিন পেছনে পড়ে থাকলেও একটা কথার জবাব দিত না, আর এখন তর্কও করে। মৌনতা আনমনেই হাসলো, পরক্ষণে আবার বিষাদে পরিপূর্ণ হয়ে উঠল মেয়েটার মুখশ্রী। আচ্ছা, ওই মানুষটা কি তাকে চেনে নিয়েছে? হয়তো চেনেনি, চিনবে কিভাবে? আদর্শ না হয় তার জীবনের প্রথম অনুভূতি ছিল, কিন্তু সে তো আদর্শের জীবনে শুধুমাত্র এক বিরক্তিকর অধ্যায় ছিল। যদি তাই না হতো, তবে সেদিন সত্যটা না জেনে পুরো ক্লাসের সম্মুখে ওভাবে থাপ্পড় দিতে পারতো না মৌনতাকে। জীবনের প্রথম প্রেমময় অনুভূতিটা জাগ্রত করার মালিক যেমন আদর্শ ছিল, ঠিক তেমনই প্রথম দহন জাগ্রত করার মালিকও ওই মানুষটাই ছিল। কিশোরীর হৃদয়ে প্রেমময় অনুভূতিটা যখন প্রখরতার চূড়ান্তে ছিল, তখন হৃদয় ভাঙার কঠিন অনলে দগ্ধ করে ওই মানুষটা তাকে দিশেহারা করে তুলেছিল। যে দিশেহারা থেকে সে বাঁচতে বাবার বদলি করালো, শহর ছাড়লো, জীবনের মোড় ঘুরিয়ে নতুন মোড়ে পথ চলতে বাধ্য হলো। নিজের প্রথম অনুভূতিকে ধ্বংস করার অপরাধে মৌনতা কখনো ক্ষমা করবে না আদর্শকে। অবশ্য তার ক্ষমা করাতে কি বা আসা যায়? তাচ্ছিল্যের হাসি হাসলো মৌনতা। তপ্ত নিঃশ্বাস ফেলে ডুব দিল অতীতের স্মৃতির পাতায়। জানুয়ারি মাস, চারদিকে জনজীবন শীতকালীন ঠান্ডায় দিশেহারা। তাই বলে কি আর স্কুল কলেজ পড়াশোনা বন্ধ থাকবে নাকি? তাছাড়া নতুন বছরে নতুন ক্লাস, নতুন বই, অন্যরকম এক অনুভূতি। নতুন বইয়ের গ্রানটাই যেন হৃদয়ের অন্যরকম এক আন্দোলন তোলে। মৌনতা তো সবেই অষ্টম শ্রেণী থেকে পা দিয়েছে নবম শ্রেণীতে। শৈশব ছেড়ে কৈশোরে পদার্পণ তার। হৃদয়ে নতুন অনুভূতির ঘনঘটা, পৃথিবীটাকে নতুন রূপে চেনার সময় শুরু এই তো তার। এর মধ্যেই বদলি হলেন সালাম সাহেব। মৌনতা স্কুল থেকে ফিরেই দেখলো বাবা ভাই সকল মালামাল প্যাকিং করতে ব্যস্ত। বাসার সকল আসবাবপত্র অগোছালো। মেয়েটা অবাক হলো কিছুটা। অবাক সুরেই ভাইকে প্রশ্ন করলো। মামুন একবার তাকালো বোন পানে, দৃষ্টি সরিয়ে আবার নিজের কাজে মনোযোগ দিয়ে বলল, বাবা আবার বদলি হয়েছে। বদলি? সালাম সাহেবের বদলির কথা শুনে যেন মাথায় আকাশ ভেঙে পড়লো মৌনতার। এখানে এসেছে 1 বছরও হলো না, এর মধ্যে আবার বদলি? বদলি কি হাতের মোয়া নাকি, যে যখন ইচ্ছে অফিস থেকে তার বাবাকে বদলি করবে আর তার বাবাও ঢ্যাং ঢ্যাং করে সেখানে চলে যাবে? এখানে এসে প্রায় 1 বছর ধরে কত কষ্ট করে নতুন পরিবেশের সাথে নিজেকে মানিয়েছে, নতুন নতুন বন্ধু বানিয়েছে, এর মধ্যে আবার বদলি, আবার নতুন জায়গা। মেজাজটাই খারাপ হয়ে গেল মৌনতার। ভাইয়ের পানে কিঞ্চিত ক্রোধিত কণ্ঠে তাকালো, বলল, আবার বদলি? এবার আমি কোথাও যাচ্ছি না, তোরা গেলে যা, আমি এখানেই থাকবো। মামুন ততটা পাত্তা দিল না মৌনতার কথায়। এই মেয়ে সালাম সাহেবের প্রতিবার বদলির সময়ই একই কথাই বলে, এক স্থান ছেড়ে অন্য স্থান একদম যেতে চায় না। মামুন ভাবলেশীনভাবেই বলে, ঠিক আছে, তোকে যেতে হবে না, তোকে বরং এখানে বিয়ে দিয়ে যাই, তারপর তুই থেকে যা এখানে। মৌনতার হতবাক হলো, চোখ বড় বড় করে বলল, কিসের বিয়ে? আমি কোনো বিয়ে টিয়ে করবো না। বিয়ে না করলে এখানে থাকবি কোন অধিকারে? এটা কি তোর বাপ দাদার বাড়ি? এখানে বাবা শুধুমাত্র চাকরি করতো, তাও এখন বদলি হয়েছে। ভাইয়ের কথায় কিছুটা দমে গেল মৌনতা। বিরস মুখে বলল, ঠিক আছে যাব আমি, তবুও বিয়ে করে এখানে থাকার মতো শখ আমার নেই। কেটে গেল 2 দিন। উজ্জ্বল আলোয় ঘেরা চারপাশ, আকাশে সূর্যটা হাসছে যেন খুশি মনে, কিন্তু মৌনতা খুশি হতে পারছে না। আজ যে তাকে মহব্বল শহর থেকে পাড়ি জমাতে হবে ঢাকা শহরে। বাবার এবারের বদলিটা শহরেই ঘটেছে। মৌনতা শুনেছে শহরের মানুষজন আন্তরিক হয় না তেমন, তারা নিজেদের মতো করেই থাকে, অন্যরা কারো বিপদেও সহজে এগিয়ে আসে না। আচ্ছা, সেখানে গিয়ে মৌনতার জীবন কেমন হবে? সেখানে কি সে এখানকার মতোই বন্ধু খুঁজে পাবে?
তারা এদের মতোই আন্তরিকভাবে মিশবে তার সাথে? নতুন শহর, নতুন মানুষ, সেখানে মাহারা মেয়েটার জন্য কি অপেক্ষা করছে জানা নেই কারো। বড্ড দুশ্চিন্তা হচ্ছে যে মৌনতার কিশোরী মনে। আবার এই পরিচিত স্থান ছেড়ে যেতেও খারাপ লাগছে ভীষণ। মৌনতার ভাবনার মধ্যেই ট্রাকের ভেতর থেকে মামুন হাঁক ছাড়লো তার নাম ধরে। উঁচু কণ্ঠে বলল, কি আসবি নাকি এখানে বিয়ে শাদী করে থেকে যাবে? মৌনতার ভাবনায় ব্যাঘাত ঘটলো। চোখ তুলে চেয়ে দেখলো তাদের সকল মালামাল ট্রাকে তোলা শেষ। বাবা আর ভাই ট্রাকের সামনে বসার স্থানে বসে পড়েছে। মৌনতাও আর দেরি করলো না। বিষাদে পরিপূর্ণ হৃদয় নিয়েই উঠে বসলো ট্রাকের সামনের সিটে। সময় অতিবাহিত হলো। প্রায় ঘন্টা 5 ব্যবধানে চেনা মহব্বল শহরটা ছেড়ে রাজধানী ঢাকায় প্রবেশ করলো মৌনতারা। ঢাকায় ঢুকতেই যেন বিরক্তিতে হাঁসফাঁস করে উঠলো মেয়েটা। কেমন গরম গরম আবহাওয়া এই শহরের। চারদিকে বিরক্তিকর যানবাহনের কোলাহল, সড়ক ভর্তি গাড়ি, এ ওর গায়ে লাগিয়ে দিচ্ছে তো এ ওর গায়ে। চারদিকে জনমানবের উৎপাত ভীষণ। মৌনতা ট্রাকের কাছের ভেতর থেকে চোখ ঘুরিয়ে দেখলো চারপাশটা। গাছপালার তো দেখাই পাওয়া যাচ্ছে না কোথাও। আবার রাস্তায় কিছু কিছু স্থানের পাশে বিশাল ময়লার স্তূপ। কি বিচ্ছিরি দুর্গন্ধ ছড়াচ্ছে সেখান থেকে। এর থেকে তো তাদের সেই ছোট্ট মহব্বল শহরটাই ভালো ছিল। গাছপালায় ভরপুর স্নিগ্ধ সতেজ পরিবেশ। বাবা শেষ পর্যন্ত এই কোন শহরে নিয়ে এলো মৌনতাকে। এ শহরে ঢুকেই যে সে আবার উল্টো ঘুরে চলে যেতে ইচ্ছে করছে তার। মৌনতার বিরক্তির মধ্যেই তাদের ট্রাকটা এসে থামলো একটা বিশাল বিল্ডিং এর সম্মুখে। 8তলা বিল্ডিংটা যদিও এর 5তলা পর্যন্তই সম্পূর্ণ হয়েছে, বাকি দেওয়ালাগুলো ছাদ দিয়ে রাখা হয়েছে, হয়তো কাজ চলছে। ট্রাক থেকে নেমে বাড়িটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো মৌনতা। অতঃপর বাবার সাথে ঢুকলো বাড়ির ভেতর। সিঁড়ি বেয়ে উঠলো সে দোতলায়। সেখানেই 3টি বেডরুম, ড্রয়িং রুম, কিচেন আর 2টো ওয়াশরুম সহ একটি ফ্ল্যাট ভাড়া নিয়েছে সালাম সাহেব। মৌনতা ফ্ল্যাটে ঢুকেই বারান্দা সহ একটা রুম দখল করে বসলো। বাবার পানে তাকিয়ে বলল, এটা কিন্তু আমার রুম বাবা। সালাম সাহেব হাসলেন, মেয়েকে অভয় দিয়ে বললেন,